নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইরি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 6টা। ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু অনেকটা সময় আগে। তো যাই হোক, মা আর আমি দুজনে মিলে উপরে একটু মঙ্গলসূত্রের কাজ করছিলাম, ওখান থেকে নিচে নেমেছি 6টার সময়। উঠেছি কিন্তু অনেক ভোরবেলা, ওই যে বললাম, উঠে কাজ টাজ করে মা ওইদিকে ঘরটা ঝাড় দিচ্ছে, আর আমি মাকে বললাম আমি তবে বিছানার চাদর টাদর সব তুলে ফেলি। আর আদিত্যকেও আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলেছি। ওকে বললাম, বাবা রোজ রোজ যদি তুমি এরকম দেরি করো তাহলে কি হয় বলো? এখানে এসে তো একটু আধটু হলেও পড়াশোনাটা করতে হবে। তো সেই সমস্ত অনেক বকে বুঝিয়ে তারপরে কিন্তু ওকে আমি বিছানাটাকে ছাড়াতে পেরেছিলাম। তো যাই হোক, আপনাদের সকলের কাছে একটাই আমি অনুরোধ করব, ভিডিওর শুরুতে ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না থাকলে কখনোই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। এদিকে কিন্তু আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করলাম। রাত্রেবেলা যে বিছানার চাদরটা পেতেছিলাম সেটাকে তুলে রাখলাম। এখন দিনের বেলা আবার এই বিছানার চাদরটাকে পাতিয়ে নিচ্ছি আমি। আর আদিত্যবাবুকে ব্রাশ দিয়েছি, একবার এদিক একবার ওদিক, কিছুতেই ব্রাশ করতে চাইছে না। তো আমি আবার বকতে গেলে আমাদের বাড়িতে আবার কয়েকজন আছে, ওকে একেবারেই বকা যাবে না। এমন হারকাত করে, আমাকেই পারলে ওরা হয়তো মেরে দেয়। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমার মা, দ্বিতীয়ত আমার ঠাকুমা, তৃতীয়ত ঠাকুরদাদা যদিও বা খুব বেশি কিছু বলে না, তবে ওনার একটাই কথা, আমার কাছে যখন আসবে তুই একদম টেনে হেঁচড়ে নিয়ে যাবি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মামা বাড়িতে থাকলে না কোনো বাচ্চাই কিন্তু ঠিকঠাক মতন পড়াশোনা করতে চায় না। চলুন, গল্প করতে করতে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এখন জানলাগুলোকে ভালো করে খুলে দিই, কারণ এখানে না প্রচুর মশার উপদ্রব, যার কারণে মা জানলাগুলো খুলতো না। তবে আমি খুলে দিই, তার একটাই কারণ, ঘরের যে একটা গ্যাস সেটা যেন বেরিয়ে যায়। ওদিকে আদিত্য ব্রাশ করে চলে এসেছে। আদিত্যকে আজকে সকালে দেবো দুধ আর বিস্কুট। তো সেই জন্য কিন্তু দুধটাকে হালকা গরম করে নিয়ে এসেছি, আর এদিকে 5টা কি 6টা বিস্কুট আমি দিয়েছি। দেওয়ার পরে ওটাকে ভিজিয়ে আমি কিন্তু কিছুটা সময় রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে ভিজে যাওয়ার পরে ওকে এখন আমি খাওয়াতে বসেছি। আর আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, এখানে এসে ও টোটালি কোয়ার্টারের আদিত্য আর এখানের আদিত্য পুরো চেঞ্জ। যে ছেলে ঘর থেকে বেরালেও মাকে না বলে বেরাতো না, আর সেই ছেলে এখন কোথায় যাচ্ছে, কি করছে, গ্রামের পরিবেশ হলে যেটা হয় আর কি, কোথায় যাচ্ছে, কি করছে, কোনো কিচ্ছু কিন্তু আমাকে বলে যায় না, জিজ্ঞাসা করে যায় না। এই একটা সমস্যার মধ্যে আমি পড়েছি। তো যাই হোক, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে আমি কিন্তু ওকে পড়িয়েছিলাম কিছুটা সময়। তারপরে আমি কিন্তু যাব এখন আমার ওই নতুন বাড়িতে। এই লাল কালারের ড্রেসটা মিশো থেকে অর্ডার করেছিলাম মাত্র 250 টাকা দিয়ে, জানেন, 2 পিস। এত ভালো এসেছে, তবে এটা আমার থেকেও আমার বোনকে আরও দেখছি ভালো মানাচ্ছিল। ও সেদিন পরেছিল ওটা। তো আদিত্যও বায়না ধরেছে যে আদিত্যও যাবে, তো ওকে আমি এখন কিন্তু ওর জামা কাপড়টাও চেঞ্জ করে নেব। আর লাল কালারের চুড়িদারটা দেখতে যতটা সুন্দর, পরেও ততটাই কমফোর্টেবল। তবে একটা সমস্যা হচ্ছে, এটা যদি শীতকালে বা হালকা শীতে পরা যায় তবে এটা বেশি ভালো হবে, কারণ এই চুড়িদারটা না প্রচুর গরম লাগছিল, এই একটা যা সমস্যা। না হলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আর কালারটাও দুর্দান্ত এসেছিলো। আদিত্যকে ওইদিকে আমি প্যান্ট জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে আমি একটু সেটাই কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর অবশ্যই কিন্তু আপনারাও কমেন্ট বক্সে লিখে যাবেন যে কেমন লাগছে এই চুড়িদারটা আমাকে পরে। আর একটা সময় লাল রঙটা আমার একটা কাছের মানুষের খুব প্রিয় ছিল, সেই কারণে লাল রঙটা আমার একটা সময় পছন্দ ছিল না, তবে সেই মানুষটির সঙ্গে থাকতে থাকতে লাল রঙটাকে আমিও ভারী পছন্দ করতাম। তবে আমি এই ড্রেসটাই হয়তো লাল রঙের শেষ পরা, কারণ আমি আর হয়তো রেড কালারটা কিনবই না কোনোদিনও কিনবো কিনা বলতে পারছি না। জীবনে মানুষের উত্থান পতন তো অনেক কিছু হয়, আসেও, মানুষের পরিবর্তনও হয়। তবে দেখা যাক কি হয়। তবে লাল রঙের ড্রেসটা যখনই আমি পরি সেই মানুষটার কথাই কিন্তু মনে পড়ে যায়। চলুন যাই এবার আদিত্যবাবুকে নিয়ে এবার বাড়ির দিকে, নিজেদের বাড়ির দিকে। জানি না ওই বাড়িটা আদেও আমি কোনো দিন গিয়ে থাকতে পারবো কি না। ভাইও এদিকে গাড়ি বের করে নিয়েছে, আর আদিত্যবাবু হাতে করে এই যে একটা কী জিনিস নিয়ে যাচ্ছে, সেটাই ভাই বলছিল ওকে ওটা রেখে দিয়ে যেতে। ছেলে তো কিছুতেই রাখবে না। আমরা চলেও এসেছি, ভাইও ওই যে দূরে গাড়ি নিয়ে যাচ্ছে। আমার তো আপনাদের এই রাস্তাটা দেখাতে দেখাতে আপনাদেরও হয়তো চেনা জানা হয়ে গেছে। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে
ভালোই লাগে না আসতে, কিন্তু আসতে হলো একটু। যে মোটরটা ঠিকঠাক মতন আছে কিনা ওটা একটু দেখতে আসলাম, তাই ভাইকে বললাম একটু ছেড়ে দিয়ে আয়, আমি গিয়ে একটুখানি ঘুরে আসি। বিভৎস রোদ, বিভৎস রোদ। এইখানটায় আসলে জানি না থাকবো কীভাবে কাদার মধ্যে। এখানে প্রচুর কাদা হয়, পাকা রাস্তা টাস্তা জীবনে হবে কিনা তাও জানি না। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। তো সিঁড়িঘরের কাজ ওই যে অলরেডি হয়ে গেছে, কিন্তু ওপরে টিনটা আমার দেওয়ার মতন পয়সা নেই এখন আপাতত কাছে, সেই জন্য ওপরে আমি টিনটা দিতে পারলাম না। টিন, চেম্বার আর একটু হালকা কাজ আছে, সেগুলো করে আমি ভেবেছিলাম ঘরটাতে মাল মেটেরিয়াল কোয়ার্টার থেকে নিয়ে এসে চলে আসব। কিন্তু এখন যা পরিস্থিতি চলছে ওই বাড়িতে থাকা হয়তো হবে না, সেটা ভবিষ্যৎ বলবে কি হবে কি না হবে। তো আমি বাড়িতে আসার পরে আমার ছেলে আমাকে না মাথায় এত পরিমাণে রোজমেরি ওয়াটারটা দিয়ে দিয়েছে, আমি ভাবলাম ঠিক আছে, দিয়ে যখন দিয়েছে ভালো করে ওটাকে একটু মাসাজ করি। আর ওর ওই রোজমেরি ওয়াটারের বোতলটা হচ্ছে দরকার, সেই জন্যই ও বারবার করে আমার মাথায় কিন্তু ওটা দিয়ে দেয়। আর ওকে কি বলবো, সত্যি কথা বলতে কি যে কোনো বাচ্চাদের, আমাদেরও ছোটোবেলায় এই সমস্তর প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় ওকে একটু আমি পড়াতে বসেছিলাম। কিছুতেই তো ছেলে পড়াশোনা করতে চায় না, তবুও আমি বারবার করে ওকে বললাম যে বাবা একটু আধটু পড়াশোনা না করলে তো হবে না, যতই তুমি বলো যে এটা না ওটা, ওটা না সেটা, তবুও আজকে টিউশানেও যায়নি জানেন। ওকে একটা টিউশানে ভর্তি করেছিলাম যে অ্যাটলিস্ট টিউশানটায় যাক, টিউশানে গিয়ে অ্যাটলিস্ট পড়াশোনাটা চালু থাকুক, কিন্তু ও সেখানেও যেতে চায় না, ভীষণ ভীষণ বিরক্ত করে যখনই টাইম হয়। আর আমি চাইছিলাম কি বলুন তো, যে সকাল টাইমটা যদি টিউশানটা হতো তবে ভালো হতো। বিকাল টাইমটা সত্যি, বা ওর তো অভ্যাস নেই বিকাল টাইমে টিউশানে যাবার, সেই জন্যই হয়তো সমস্যাটা আর হচ্ছে। ছেলেটা আজকে আমার মায়ের কাছে লুচি খেতে চেয়েছিল, বলছিল দিদা তুমি একটু লুচি বানিয়ে দিও। মা যে মানে কি বলবো, এটাই হয় হয়তো যে দিদা দাদুর ভালোবাসাটা একটু অন্যরকমই হয়। একদম তৎক্ষণাৎ মানে ময়দা মানে মেখে সঙ্গে সঙ্গে লুচি করতে চলে এসেছে, যে নাতি খেতে চেয়েছে। তো যাই হোক, এখানে এই যে লুচি ভাজাভাজি চলছে, আর বোন করছিল ক্যামেরা, মা পেলে দিচ্ছে, আর আমি একটা একটা করে ভাজছি। তো এই অল্প জায়গার মধ্যে সত্যি একটু অসুবিধা হচ্ছিল সমস্ত কিছু করতে। আর এদিকে দেখুন, ফুলকো ফুলকো লুচিগুলো সব আমি ভেজে নিয়েছি, কিছু সাদা রেখেছি, কিছু লাল লাল করেছি। এখানে মা এই যে শাক আলু ভেজেছিল, এখানে ডিমের ঝোল রয়েছে, আর এইখানটায় এই যে ঠাকুমা আবার একটু নিরামিষ তরকারি দিয়েছে। তো রাত্রেবেলা এই যে রুটি খাবো আমরা, ছেলের জন্য লুচিগুলো হয়েছে, ছেলেও খাবে, বোনও খাবে, আমিও হয়তো একটা দুটো খাবো। তো আজকে রাত্রেবেলার কিন্তু খাবার দাবার এটাই। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু সোজা এই ঘরে চলে এসেছিলাম। অলরেডি 9:30 বেজে গেছে, 9:40 মতন বাজে। আমি কিন্তু এখন এইখানে এই যে বিছানার চাদর টাদর বা বই খাতা যে পরিয়েছিলাম ওকে, সমস্ত কিছু এখন গোছগাছ করে নেব। রাত্রেবেলা সত্যি কথা বলতে কি জানেন তো, একদম 9টা-10টার পরে আর এনার্জি থাকে না যে আমি কোনো কাজ করব বা কোনো কিছু। প্রত্যেকটা দিন ভাবি আজকে একটুখানি রাত্রেবেলা হাতের কাজটা নিয়ে বসবো, কিন্তু মানে কিছুতেই আমি পারছি না, মনোবলটা কেমন যেন আমার হারিয়ে যাচ্ছে। দিনের শেষে এত ক্লান্ত মনে হয় জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে। আমি না মাঝে মাঝে দিশাহীন হয়ে যাচ্ছি, দিশাহারা হয়ে যাচ্ছি। কি করব জানি না, সমস্ত কিছুই আবার ঠিক হবে কিনা তাও আমি জানি না। শুধু এইটুকুই আমি ঈশ্বরকে প্রার্থনা করে বলি যে আমার মতন কষ্টর কপাল অনেকেই আছে, অনেক আছে, এরকম অনেক পৃথিবীতে আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মানুষের কাছে নিজ নিজ কষ্টটাই তো একটু বেশি মনে হয়। তো ওইটাই বলবো যে আমার মতন কষ্ট যেন আর কেউ না পায়। আর কষ্ট, সত্যি কথা বলতে কি, কষ্ট আমি করছি না, কষ্ট আমাকে যে ত্যাগ করেছে সেই হয়তো কষ্টটা পাচ্ছে বেশি, বা পেয়েছে বা পাবে। তার একটাই কারণ, আমি এমন একটা মেয়ে, আমার না ছিল কোনো চাহিদা, না ছিল বিলাসবহুল জীবন, তারপরেও আমার যেহেতু সরে আসতে হলো সেই জায়গাটার থেকে, আমি সেই কারণেই কথাটা বললাম। আজকে ভীষণভাবে মাথা যন্ত্রণা করছিল, তার সঙ্গে অনেক দিন মাথায় তেলও দেওয়া হয়নি, চুলটাও ভীষণ রুক্ষপুষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটুখানি মাথাতে তেল দিয়ে রাখি, সকালবেলা উঠে শ্যাম্পু করে নেব। তো সেই কারণে কিন্তু একটু মাথাতে তেলটা দিয়ে ভালো করে একটু মাসাজ করে আমি কিন্তু এখন চুলটা বেনি করে নেব। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি মোটা হয়ে যাওয়ার পরে আমার ঘাড়ের কাছে অনেকটা কালো কালো দাগ হয়ে গেছিলো। তো এই কয়েকটা দিন ধরে দেখছি আমি বাড়িতে আসার পরে একটু আধটু হলেও না শরীরটা আমার একটু কমেছে।
আমার ভাই আমাকে এই জিনিসটা আগের দিন বোঝাচ্ছিল যে শুধু মোটা হলেই মানুষ ফর্সা হয় না, অনেক সময় রোগা হলেও ফর্সা হয়। তো আমার ঘাড়ের কাছে যে কালচিটে দাগগুলো ছিল এখানে এসে দেখছি সেগুলো অনেকটা আমার পরিবর্তন হয়েছে। জানি না ওটা হাওয়া বদলের কারণে কি না, তবে পরিবর্তনটা আমার হয়েছে বেশ খানিকটা। তো যাই হোক, এই যে দিনটা শেষ করলাম হাসি মুখ দিয়ে, হাসি মুখটা নিয়েই যেন আগামীকাল শুরু করতে পারি। আজ তবে আসি।